নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ। শুরু করছি বিশেষ নির্বাচনী লাইভ উত্তরের রায়। আপনারা জানেন যে আজকে ইতিমধ্যেই পুরো নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে এবং সারা রাজ্য জুড়েই কিন্তু ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রত্যাশিতভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুলভাবে এই ভোটে জয়ী হয়েছেন। উত্তরবঙ্গের 19টি পুরসভায় ভোট ছিল, যদিও 18টি পুরসভায় ভোট হয়েছে। দিনহাটা পুরসভা তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে নিয়েছিল। বাকি 18টি পুরসভায় আজকে ভোট হওয়ার পর আজকে তার ফল ঘোষণা হয়েছে এবং 17টি পুরসভাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আমরা এই জয়লাভের নেপথ্যে কী কারণ রয়েছে, কেন বিরোধীদের এই হাল হলো, সবটা নিয়েই আজকে আলোচনায় আসবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শুভঙ্কর চক্রবর্তী। শুভঙ্কর, তোমাকে স্বাগত আমাদের স্টুডিওয়। আমরা যাব শুভঙ্করের কাছে, কারণ শুভঙ্কর এই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভা এলাকায় গিয়েছে, চষে বেরিয়েছে, সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে এবং আমরা ঠিক ভোটের দিন একটা লাইভ অনুষ্ঠানে ঠিক একই সময় বসেছিলাম এই স্টুডিওতে এবং সেখানেও আমরা আলোচনা করেছিলাম। যদিও আমরা একটা সিদ্ধান্তে এসছিলাম যে মনে হয়েছিল যে বিরোধীরা কিছু কিছু ওয়ার্ডে হয়তো একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, কোথাও কোথাও হয়তো জোরালো টক্কর হবে শাসক দলের সঙ্গে, এমনটাই আমাদেরও একটা ধারণা ছিল। কিন্তু নির্বাচনের ফলাফলে কার্যত সেভাবে যে প্রতিরোধ বিরোধীরা গড়তে পেরেছে এমনটা কিন্তু ইঙ্গিত মিলছে না। আমরা একটু শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, যে প্রত্যাশাটা আমাদের ছিল যে হয়তো বিরোধীরা কোথাও কোথাও বেশ লড়াই দেবে, বেশ কিছু পুরসভায় বিরোধীরা তৃণমূলকে একটু চ্যালেঞ্জের মুখে ফেলবে, কিন্তু আমরা কিন্তু নির্বাচনের ফলাফলে তার কোনো প্রতিফলন দেখলাম না। হ্যাঁ, ঠিকই। দেখো, আমরা আগের দিন যখন আলোচনা করছিলাম নির্বাচনের দিন, তখন আমরা এটা বলেছিলাম দর্শকদের যে তৃণমূল এই পুরসভাগুলিতে ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু এটা ঠিক যে কিছু কিছু জায়গাতে মনে হচ্ছিল যে ফাইটটা একটু জোরালো হবে, বিরোধীদের সঙ্গে কোথাও বিজেপি, কোথাও তৃণমূল, কোথাও সিপিএম, এরা কিন্তু লড়াই দেবে। কিন্তু যা রেজাল্ট আজকে বেরিয়েছে, রেজাল্টের পর কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত দুর্মুষ হয়ে গিয়েছে বিরোধীরা। একদমই। আমি তোমাকে ছোট্ট একটা ফিগার যদি বলি, ধরো আজকে যে ইলেকশন হয়েছে তাতে এবারে দুটো নতুন পুরসভায় নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গে। একটা হচ্ছে ময়নাগুড়ি, ফালাকাটা, আর একটা হচ্ছে ফালাকাটা। ফালাকাটায় 18টা, ময়নাগুড়িতে 17টা, টোটাল হচ্ছে 35টি আসন। এই 35টিকে যদি বাদ দেই তাহলে গত পুরসভা নির্বাচন বলতে কোথাও কোথাও 2013 সালে নির্বাচন হয়েছে, কোথাও কোথাও 2015 সালে। এই নির্বাচনগুলোতে 349টি আসনে টোটাল লড়াই হয়, 314টি, আর এবারে 35টা যোগ করলে 349টি। আমরা যদি গত পুরো ভোটের যদি রেজাল্টটাকে যদি আমরা ট্যালি করি, গত পুরো ভোটের রেজাল্টটাকে যদি দেখি, তাহলে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ডেটা সামনে আসবে। গত যে এই 314টি যে পুরসভার আসন ছিল এই উত্তরবঙ্গের, এবারে 19টা, দুটো বাদ দিলে পরে 17টায় যে নির্বাচন, সেখানে কংগ্রেস মোট 57টি ওয়ার্ডে জয়ী হয়েছিল এই 314টির মধ্যে। এবং কংগ্রেস হলদিবাড়ি, কালিয়াগঞ্জ, ডালখোলা, ইসলামপুর এই 4টি পুরসভা কিন্তু কংগ্রেসের দখলে রেখেছিল। নির্বাচনের যে রেজাল্ট তাতে কিন্তু হলদিবাড়ি, কালিয়াগঞ্জ, ডালখোলা, ইসলামপুর 4টি পুরসভা কংগ্রেসের দখলে ছিল এবং কংগ্রেস 57টি ওয়ার্ডে মোট জয়ী হয়েছিল। সেই কংগ্রেস এবারের নির্বাচনে শুধুমাত্র 3টি ওয়ার্ডে জয়লাভ করেছে। এই যে কংগ্রেসের হাতে, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং তথ্য, যে কংগ্রেসের হাতে গত পুরসভা নির্বাচনে 4টে পুরসভা ছিল, এককভাবে কংগ্রেস ক্ষমতায় এসেছিল এবং 57টা আসন ছিল টোটাল, সেই কংগ্রেস কিন্তু শুধুমাত্র 3টি আসন পেয়েছে এবারে, অনলি 3। আমি যদি বামফ্রন্টের কথায় আসি, গত পুরো নির্বাচনের যদি ফলাফলের নিরিখে সে কখন বামেরা ভেঙে তৃণমূল হয়েছে বা তৃণমূল ভেঙে কংগ্রেস বা বিজেপি কি হয়েছে সেই তথ্যে যাচ্ছি না, একেবারে জেতার ওয়ার্ডের ভিত্তিতে বলছি। গত পুরো নির্বাচনে টোটাল উত্তরবঙ্গের 17টি পুরসভায় 78টি আসনে বামেরা জয়ী হয়, 78। এবারে কিন্তু বামেরা জয়ী হয়েছে মাত্র 6টি আসনে, অনলি 6, মাত্র 6টি আসনে বামেরা জয়ী হয়েছে। অর্থাৎ কংগ্রেসের অবস্থা বামেদের অবস্থা কিন্তু মোটামুটি একই রকম। বামেদের দখলে গত পুরসভা নির্বাচনের পরে বামেদের দখলে ছিল মেখলিগঞ্জ এবং দিনহাটা, এই দুটি পুরসভা কিন্তু বামেদের দখলে ছিল। পরবর্তী সময়ে দিনহাটায় উদয়ন গুহ তৃণমূলে জয়েন করা এবং মেখলিগঞ্জে পরেশ অধিকারী তৃণমূলে জয়েন করে, দুটি পুরসভাই তৃণমূলের দখলে যায়। কিন্তু নির্বাচনের নিরিখে কিন্তু এই দুটোতেই বামেরা জয়ী হয়েছিল, এই দুটোর একটিতেও কিন্তু বামেরা এবারে জয়ী হতে পারেনি।
বাকি সব আসনে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল গত নির্বাচনে। এবারে তুমি যদি দেখো, এবারে তুমি দেখবে যে এবারের যে এই যে 349টি আসনের লড়াই, অর্থাৎ 349টি ওয়ার্ডের লড়াই, টোটাল 19টি পুরসভায়, সেখানে তৃণমূল কংগ্রেস এককভাবে 279টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে দিনাটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 16টি রয়েছে, মাথাভাঙাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে 2টো আসন, হলদিবাড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2টো আসন রয়েছে। এগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, কিন্তু জয়ী কিন্তু তৃণমূল আলটিমেটলি। অর্থাৎ তৃণমূল এবারে নির্বাচনে কিন্তু 279টি আসনে জয়লাভ করেছে, যেখানে বামেদের আসন সংখ্যা মাত্র 6, কংগ্রেস আরও নিচে, কংগ্রেসের আসন সংখ্যা মাত্র 3। বিজেপির কথা যদি আমি ধরি, গত পুরসভা নির্বাচনে উত্তরবঙ্গের 17টি এই পুরসভাতে বিজেপি আসন পেয়েছিল 13টি মোট, সমস্ত সর্বসাকুল্যে সমস্ত 17টা পুরসভা মিলিয়ে। এবারে বিজেপির আসন একটি বেড়েছে, বিজেপির আসন পেয়েছে 14টি, মানে যদি আসনের নিরিখে ধরি, ওয়ার্ডের নিরিখে যদি ধরি, একটা বিজেপির আসন বেড়েছে। নির্দলরা কিন্তু এবারে পুরসভায় বিভিন্নখানে খানিকটা কিন্তু, এই নির্দল বলতে মূলত বিক্ষুব্ধ তৃণমূল, যারা দলের প্রতীকে মনোনয়ন পায়নি তারাই বিক্ষুব্ধ। এরকম গত পুরো নির্বাচনে 8 জন নির্দল জিতেছিল, এবারে কিন্তু 17 জন নির্দল জিতেছে, জয়ী হয়েছে। এবার এই নির্দলদের ব্যাপারে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ করে সেটাই এবারে দেখার, কারণ ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছে যে তারা নির্দলদের কোনোভাবেই দলে ফেরাবে না। এবারে জয়ী হওয়ার পর তারা দলে ফেরায় কিনা বা অন্য কোনো স্ট্র্যাটেজি নেওয়া হয় কিনা সেটা এখন দেখার। আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এবারের নির্বাচনে, সেটা হচ্ছে দার্জিলিংয়ে। একদম দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা দার্জিলিংয়ের পুরসভার যে 32টি আসন, 32টির মধ্যে 31টিতেই তারা জয়ী হয়েছিল। এবারে সেই বিমল গুরুং কিন্তু শুধুমাত্র 4টি আসন পেয়েছে। শুভঙ্কর, আমি দার্জিলিং এর প্রসঙ্গে আসবো, আগে দার্জিলিং এর প্রসঙ্গটা একটু আলাদাভাবে আমরা আলোচনায় আসব। তবে যেটা তুমি বিরোধীদের মধ্যে বামেদের অবস্থান নিয়ে বললে, যে বামেরা এক সময় যেখানে 78টি আসন, গত পুরো ভোটে যেখানে 78টি আসন, সেখান থেকে বামেরা 6-এ নেমে এসছে। তুমি বললে কংগ্রেস 57 থেকে 3-এ নেমে এসছে। ফলে এই একটা বিপুল পতন আর কি। বিজেপির অবস্থানটা ঠিক কোথায়? তারা কোথায় ছিল, কি প্রত্যাশা ছিল, কি পারফর্ম করলো? দেখো, বিজেপির কথা আমি বললাম তোমাকে, বিজেপি যদি আসন সংখ্যার নিরিখে বলি, একটি আসনদের বেড়েছে গত নির্বাচনের তুলনায়, কিন্তু পুরো নির্বাচনের তুলনায়। কিন্তু বিজেপি ওভারঅল কিন্তু অবস্থা বিজেপির খুব খারাপ। খুব খারাপ কেন? এই মুহূর্তে আমাদের রাজ্যে বিজেপি হচ্ছে প্রধান বিরোধী মুখ। তুমি যদি নির্বাচনের নিরিখে দেখো, তাহলে আমি একটা একটা করে যদি ধরে তোমাকে বলি, কোচবিহারে 6টা পুরসভা নির্বাচন, 6টা পুরসভায় একটি দিনাটাতে বিজেপি কোনো ক্যান্ডিডেটই দিতে পারেনি। যে 2-3টিতে দিয়েছিল তারা উইথড্র করে নিয়ে এসে বলেছে আমরা নির্বাচনে লড়াই করব না। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে বিজেপি দিনাটায় ক্যান্ডিডেট কিন্তু দিয়েছিল, মনোনয়ন জমা দিয়েছিল, কিন্তু তারা মনোনয়ন প্রত্যাহার করেছে। তারা কিন্তু এরকম নয় যে মনোনয়ন জমা দিতেই পারেনি, যে কয়েকটি আসনেও মনোনয়ন জমা দিতে পেরেছিল তারা কিন্তু প্রত্যাহার করেছে, অর্থাৎ সেখানে বিজেপি লড়াই করেনি। অন্যান্যগুলো, তুফানগঞ্জ বিজেপির সেখানে এমএলএ, কোচবিহারের এমপি সাংসদ বিজেপির, তুফানগঞ্জে বিজেপি শূন্য। মাথাভাঙা সেখানে বিজেপির বিধায়ক, সেখানে বিজেপি শূন্য। মেখলিগঞ্জ সেখানে অবশ্য টিএমসি জয়ী হয়েছিল, কিন্তু বিজেপি যথেষ্ট শক্তিশালী জায়গা ছিল লোকসভা নির্বাচন নিরিখে, সেখানেও বিজেপি শূন্য। হলদিবাড়ি সেখানেও কিন্তু বিজেপি শূন্য। কোচবিহার যে একেবারে পুরসভা, সেখানেও কিন্তু বিজেপি শূন্য। একদম অর্থাৎ বিজেপির যেই নেতারা, যেখানে নিশীথ প্রামাণিকের মতন নেতা রয়েছে বা কেন্দ্রীয় মন্ত্রী, সেইখানে বিজেপিকে শূন্য হাতে ফিরতে হলো। তুমি আলিপুরদুয়ারের কথা ধরো, আলিপুরদুয়ারেও বিজেপি শূন্য, বিজেপি নেই। বিজেপির বিধায়ক রয়েছে আলিপুরদুয়ার, বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ, তাহলে বিজেপি শূন্য। জলপাইগুড়ির যদি তুমি কথা ধরো, জলপাইগুড়িতেও কিন্তু বিজেপি শুধুমাত্র একটি আসন পেয়েছে, খাতা খুলেছে মালবাজার পুরসভাতে। জলপাইগুড়ি গোটা জেলায়, ময়নাগুড়িতে বিজেপি শূন্য, জলপাইগুড়িতে বিজেপি শূন্য। মালবাজারে শুধু একটি আসনে বিজেপি পেয়েছে, 15টির মধ্যে একটি বিজেপি, 14টি পেয়েছে তৃণমূল। অর্থাৎ জলপাইগুড়ি জেলায় শুধুমাত্র একটি আসনে খাতা খুলেছে বিজেপি, অর্থাৎ জলপাইগুড়ির সাংসদ কিন্তু বিজেপির। আমি যদি উত্তর দিনাজপুরের কথায় আসি, উত্তর দিনাজপুরে কিন্তু বিজেপি সব থেকে ভালো রেজাল্ট করেছে কালিয়াগঞ্জ পুরসভায়। সেখানে কালিয়াগঞ্জের 17টি ওয়ার্ডের মধ্যে বিজেপি 6টি ওয়ার্ডে জয়ী হয়েছে। এটা কিন্তু বিজেপির সাধারণ কর্মীরাও ততটা সেভাবে ভাবতে পারেনি যে 6টি ওয়ার্ডে তারা জয়ী হতে পারে। অবশ্য সেখানে ফ্যাক্টর কার্তিক পাল তৃণমূল থেকে সদ্য বিজেপি জয়েন করেছে।
আর কিন্তু ইসলামপুরে 2টি ওয়ার্ডে বিজেপি জয়ী হয়েছে। উত্তর দিনাজপুরে 8টি টোটাল আসনে জেলাতে বিজেপি জয়লাভ করেছে। দক্ষিণ দিনাজপুরে কিন্তু বিজেপি 0, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর খুব ইম্পর্টেন্ট, বালুরঘাট, সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বাবুর কিন্তু নিজের বাড়ি, নিজের ওয়ার্ড, বসেছিলেন, সেখানেও কিন্তু বিজেপি একটি ওয়ার্ডেও জয়লাভ করতে পারেনি। যদিও সেখানে বামেদের রেজাল্টও খুব খারাপ, বামেরা গত বছর 11টি আসনে জয়ী হয়েছিল, এবারে শুধুমাত্র 2টি আসন টিম করে জ্বলছে বালুরঘাটে। হ্যাঁ, মালদাতে বিজেপি সর্বসাকুল্যে গোটা জেলাতে 2টো পুরসভাতে 5টা আসনে জয়ী হয়েছে। ওল্ড মালদায় 2টি এবং ইংরেজ বাজারে 3টি আসনে। এখন কথাটা হচ্ছে যে এই বিজেপির কি এই রেজাল্ট কাঙ্ক্ষিত ছিল? একদম বিজেপির রেজাল্ট কাঙ্ক্ষিত ছিল না। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে পাহাড়েও কিন্তু বিজেপি কোনো আসনে জয়লাভ করতে পারেনি। এবং তার থেকে বলা যায় বিজেপির এই যে সাধারণ মানুষ, সাধারণ বিজেপি কর্মীরা, তারা ভেবেছিল যে সেকেন্ড পজিশনটা অন্ততপক্ষে বিজেপি ধরে রাখতে পারবে, কিন্তু সার্বিক যে বিচার, সেই বিচারে কিন্তু সেকেন্ড পজিশনে বিজেপি নেই। বিজেপি থাকবে। যে উত্তরবঙ্গ বিজেপিকে হাত ভরে দিয়েছিল বিধানসভা লোকসভা নির্বাচনে, প্রতিটা জেলাতে বিজেপি একেবারে অনেকের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল, সেই বিজেপিকে কিন্তু পুরসভায় একেবারে শূন্য হাতে ফেরালো। সেকেন্ড পজিশনও বিজেপিকে দেয়নি, কার্যত সেকেন্ড পজিশনের দখল নিয়েছে বামেরা। যা লড়াই, তাতে যতটুকুই আসন পাক তাতে কিন্তু মোটামুটি যা হিসেব, তাতে কিন্তু সেকেন্ড পজিশন রয়েছে বামেদের হাতে। একদমই। আজকে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি যেটা জানিয়েছেন বালুরঘাটে, তিনি সাংবাদিক বৈঠক করে তিনি যেটা জানিয়েছেন যে সাংগঠনিক দুর্বলতার কথা উনি স্বীকার করে নিয়েছেন। উনি বলছিলেন যে বিধানসভা নির্বাচনের পর থেকে যে সন্ত্রাস হয়েছে, যেভাবে তাদের কর্মীদের উপরে আক্রমণ নামিয়ে নিয়ে আসা হয়েছে, তার ফলে অনেক কর্মী বসে গিয়েছেন, অনেকেই আর সামনে এসে আর রাজনীতি করতে চাইছেন না, একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। ফলে সেখানে তাদের একটা কার্যত একটা খামতির কথা তিনি স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি তিনি সন্ত্রাসের প্রসঙ্গ তুলেছেন। পুলিশ, গুন্ডা, নির্বাচন কমিশন একসঙ্গে দাঁড়িয়ে গেছে, এক বিন্দুতে দাঁড়িয়ে গেছে, ফলে সেই শক্তিকে মোকাবিলা করার ক্ষমতা তাদের সংগঠনের ছিল না, এই ধরনের যুক্তি সাজিয়েছেন। কিন্তু কোথাও কি মনে হয় এটা খানিকটা ব্যর্থতাকে ঢাকার জন্যই একটা অজুহাত নয়? খানিকটা নয়, পুরোটাই হচ্ছে ব্যর্থতাকে ঢাকার একটা বড় অজুহাত। কেন বলবো? আমি সাপোজ একটা জায়গা থেকে তুমি যদি দিনাটার প্রসঙ্গ আবারও টানতে হয়, আমি ধরে নিলাম যে দিনাটায় তৃণমূল সন্ত্রাস করেছে, শাসক দল পুলিশকে কাজে লাগিয়েছে, তাদের নমিনেশন জমা দিতে দেয়নি, বিজেপির ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে হামলা করেছে, এই যত অভিযোগ বিজেপি সব আমি স্বীকার করে নিলাম। তাহলে বিজেপির যে ওখানের বিধায়ক, বিজেপির জেলা জুড়ে যে বিধায়করা আসেন, বিজেপির সাংসদ, তারা কোথায় গেল? তারা কোথায় আন্দোলন করলো? তারা সবাই মিলে গিয়ে কেন দিনাটায় ধর্ণা দিয়ে বসে পড়লো না যে আমাদের নমিনেশন না জমা দেওয়ার ডেট এক্সটেনশন করতে হবে, না হলে পরে আমরা এখানে ইলেকশন করতে দেবো না, বা আমরা বড় আন্দোলন তৈরি করবো? জনগণকে নিয়ে বিজেপি আন্দোলন তৈরি করতে পারলো না কেন? কোথায় গেল বিজেপি? একই ক্ষেত্র কিন্তু শুধু দিনাটা না, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তাহলে বিজেপি গেল কোথায়? বিজেপি মূলত যদি বিজেপি সন্ত্রাসের অভিযোগ তোলে, তাহলে দিনাটাতে তো কয়েকদিন আগে অভিযোগ উঠেছে যে বিজেপির এক নেতার বাড়ি থেকে গুলি করে তৃণমূলের এক নেতার পেটে গুলি করা হয়েছে। তাহলে বিজেপির নেতারা সঙ্গে করে জেড প্লাস এই বিভিন্ন প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনী নিয়ে ঘুরছেন, প্রত্যেকটি বিধায়কের নিরাপত্তা আছে, তা সত্ত্বেও তাদের উপর লোকে কিন্তু ভরসা করতে পারছে না। মূল বিষয়টা কিন্তু সেটা নয় যে শাসক দলের সন্ত্রাস, মূল কথাটা হচ্ছে যে দেখো, রাজনীতিতে তো অনেক কিছু হতে পারে, রাজনীতির আলটিমেট বিষয়টা হচ্ছে যে মার্কশিটটা কার হাতে আছে, জয়ের মার্কশিটটা কার, সেটাই কিন্তু রাজনীতি। শুধুমাত্র এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় বামেরা বলে যে মিছিলে লোক হচ্ছে, কিন্তু ভোটের ক্ষেত্রে শূন্য, ভোটের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, ব্রিগেড ভরে যাচ্ছে কিন্তু ভোটের বেলায় শূন্য। তাহলে আলটিমেটলি এই যে আমার যে সঙ্গে জনসমর্থন আছে সেটাকে ভোট বাক্সে প্রতিফলিত করা, এটাও কিন্তু এক ধরনের রাজনৈতিক সফলতা। একদমই। আমি যদি দিনের শেষে সেটা করতে না পারি, তাহলে সারা বছরের যে এই লড়াই, সেই লড়াইটা কিন্তু মাঠে মারা গেল, আমি কিন্তু আসলে জয়ী হতে পারলাম না। এই যে ভোটের রাজনীতি, ভোটের যে পলিটিক্স এবং ভোটের যে আলাদা একটা যে স্ট্র্যাটেজি রয়েছে, সেইটাকে নিয়ন্ত্রণ করাও কিন্তু বা করতে পারাও কিন্তু এক ধরনের বড় রকমের রাজনৈতিক সফলতা। সেক্ষেত্রে বিজেপিরা কিন্তু একেবারে পুরোপুরি ব্যর্থ, এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো জায়গায় নেই। একদমই শুভঙ্কর, যেটা আরেকটা বিষয় আমরা আগেও আলোচনা করেছি, সেটাও আমার মনে হয় খানিকটা প্রাসঙ্গিক ক্ষেত্রে, যে বিজেপির নেতৃত্ব তারা কিন্তু, যেটা আমরা বলেছি, প্রচারে আমরা কিন্তু কাউকেই দেখিনি পুরো ভোটের। বিজেপির জেলার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি তার নিজের জেলায় আটকে গিয়েছিলেন, অন্যান্য নেতারাও তাদের জেলার দায়িত্বেই ছিলেন।
কোনো বিজেপির শীর্ষস্থানীয় নেতাকে কিন্তু আমরা সেভাবে প্রচারে আসতে দেখিনি উত্তরবঙ্গের পৌরসভাগুলিতে। আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি। না, বিজেপির উত্তরবঙ্গের নেতারা তো প্রচারে ছিলই না। তুমি বরং ধরো যারা রাজ্যের নেতা এবং রাজ্যে উত্তরবঙ্গের হেভিওয়েট মুখ জন বার্লা, নিশীথ প্রামাণিক হয়তো কোচবিহারে বা দিনাটায় বিক্ষিপ্তভাবে দু একটি জনসভা বা মিটিং মিছিলে ছিলেন, কিন্তু সার্বিকভাবে তো নিশীথ প্রামাণিক গোটা উত্তরবঙ্গের নেতা, জন বার্লা গোটা উত্তরবঙ্গের নেতা, জয়ন্ত রায় গোটা উত্তরবঙ্গের নেতা, সুকান্ত মজুমদার গোটা উত্তরবঙ্গের নেতা। গোটা উত্তরবঙ্গ জুড়ে এই যে এত ইলেকশন হচ্ছে, দিলীপ ঘোষ কোথায়? সুকান্ত মজুমদার কি তুফানগঞ্জে গিয়ে প্রচার করেছে? সুকান্ত মজুমদার কি মাথাভাঙায় গিয়ে প্রচার করেছে? মালবাজারে গিয়ে প্রচার করেছে? করেনি। তাহলে বিজেপির এই যে ছেড়ে দেওয়া, কার্যত তৃণমূলকে বিজেপি মাঠ ছেড়ে দিয়েছে, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ বিজেপির যে আগ্রহ থাকা উচিত, মানে প্রধান বিরোধী হিসেবে জয়ের যে আকাঙ্ক্ষা, খিদে, সেই খিদে কিন্তু বিজেপির মধ্যে দেখা যায়নি। হ্যাঁ, স্থানীয় স্তরে বিজেপির কর্মীরা হয়তো লড়াই করেছে, কিন্তু তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ আছে। আজকে যখন এই রেজাল্ট প্রকাশিত হয়, রেজাল্ট প্রকাশের পর কিন্তু বিজেপির মধ্যে আভ্যন্তরীণ গণ্ডগোলগুলো কিন্তু আবার প্রকাশ্যে এসছে। একেবারে কিছু কিছু জায়গাতে প্রার্থীরা সংবাদ মাধ্যমের সামনে ওপেন বলেছে যে বিজেপির গ্রহণযোগ্যতা একেবারে নষ্ট হয়ে গেছে। এটা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তারা বলেছে, এবং তাদের যে এই যে নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দেওয়া, সেটাও কিন্তু দিয়েছে। ফলে এখন যদি সুকান্ত মজুমদাররা বলে যে শুধুমাত্র দায় ঠেলে দেয় যে তৃণমূলের সন্ত্রাস, শাসক দল পুলিশকে কাজে লাগিয়েছে, তাহলে সেই অনুসারে বিজেপি কোথাও তো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এটা শুধুমাত্র দায়ভার এড়ানোর জন্যই বলা, তাছাড়া আর কিছু বলে আমার মনে হয় না। একদমই। আরেকটা প্রসঙ্গে আসবো শুভঙ্কর, যেটা তুমি একটু ছুঁয়ে গেছো, সেটা হচ্ছে যে নির্দলদের উপস্থিতি। আমরা দেখলাম যে উত্তর দিনাজপুরে বিশেষ করে নির্দল প্রার্থীরা একটা ভালো জায়গা দখল করে। তারা ডালখোলায় তো 4 জন নির্দল প্রার্থী জয়ী হয়েছে 16টি আসনের মধ্যে। ইসলামপুরেও বেশ কয়েকজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন, কোচবিহারে নির্দলরা জয়ী হয়েছে। এরা মূলত তৃণমূলেরই বিক্ষুব্ধ। তৃণমূলে দাঁড়িয়েছিলেন, টিকিট পাননি, তাই জন্য তারা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন। কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূলের ফলাফল আরো ভালো হতো যদি এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলদের ব্যাপারটাকে আরো ভালো মাত্রায় এরা ম্যানেজ করতে পারতো বা ট্যাকেল করতে পারতো? দেখো, তৃণমূলের যা ফলাফল হয়েছে, তারপরে এর থেকে ভালো, মানে এটাই হয়তো মানে আরো ভালো নির্দলদের যদি, এখন দেখো যারা নির্দল জিতেছে তারা আলটিমেটলি তৃণমূলেই তাদের ভিড়তে হবে, তাছাড়া কোনো উপায় তো আমি এখন এই পর্যন্ত দেখছি না। এবং এই যে উন্নয়নের টান, আমি উন্নয়নের মানে যে ধারাবাহিকতা বা উন্নয়নের যে স্রোত, এই উন্নয়নের স্রোতে এই নির্দলদের মিশতেই হবে। ইতিমধ্যেই দেখো কোচবিহারের যে নির্দল ক্যান্ডিডেট দাঁড়িয়েছে ভূষণ সিং, মানে বিভিন্ন রাজনৈতিক দল করে এসছে, এখন ওপেন ঘোষণা করে দিয়েছে আমি তৃণমূলের সঙ্গেই আছি, তৃণমূলকে সমর্থন করব। একইভাবে কিন্তু উত্তর দিনাজপুরের একজন নির্দল প্রার্থী, সেও বলে দিয়েছে যে আমি দিদির সঙ্গে আছি, দিদির ছবি বুকে নিয়ে আমি ঘুরি, দিদির ছবি বুকে নিয়ে আমি লড়াই করেছি। তাহলে এই নির্দলদের এই সুর বদলানো, নির্দলরা যে সুর বদলাবে এটা তো শুধু দেখার অপেক্ষা ছিল বা সময়ের অপেক্ষা ছিল, এদের সুর বদলাতেই হবে। এবং নির্দলরা তৃণমূলে ভিড়বে, 2-1 দিনের মধ্যেই হয়তো সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে স্ট্র্যাটেজিক যে অবস্থান তৃণমূলের, দলে থেকে যারা দলের বিরুদ্ধে গিয়ে নির্দল ক্যান্ডিডেট হয়েছে, ইতিমধ্যেই তৃণমূল ঘোষণা করেছে যে তাদেরকে আর দলে ফেরানো হবে না কোনো অবস্থাতেই। যদিও এই যে পলিটিক্যাল এই যে বক্তব্য, এইটা কতক্ষণ ঠিক থাকবে সেটা কিন্তু বলা মুশকিল। কারণ আমরা এর আগেও একই জিনিস দেখেছি, যে সব্যসাচী দত্ত বলো, তারপর তুমি ওই অন্যান্য যারা নেতৃত্ব ছিল তাদের ক্ষেত্রে বলো, তাদেরকেও বলা হয়েছিল যে আর দলে ফেরানো হবে না, এটা সেটা অনেক কিছু। কিন্তু শুধু দলে ফেরানো হয়নি, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা জিতেওছে। ফলে আমার মনে হয় না এই নির্দলদের এই যেগুলো বলা হচ্ছে দলে ফেরানো হবে না বা দরকার নেই, এটা ধীরে ধীরে কিছুদিনের মধ্যে তারা কিন্তু ফের মূল স্রোত তৃণমূলেই কিন্তু তারা ফিরে আসবে। তাছাড়া তাদের কোনো উপায় নেই, আসার কোনো রাস্তাও নেই। আরেকটা প্রসঙ্গে আমি আসবো, সেটা আমরা আগে আলোচনা করেছিলাম, যে আমরা যেটা ভাবছিলাম যে সিপিএম তাদের একটা ভোট ছিল, যদিও তুমি যে তথ্য দিলে 78 থেকে 6 নেমে গেছে সিপিএম এর আসন সংখ্যা উত্তরবঙ্গের পুরসভাগুলিকে যদি আমরা ধরি 2015-র তুলনায়। তারপরেও কোথাও কি মনে হচ্ছে যে যেই বিষয়টা পরিসংখ্যান দেখে যে সিপিএম সেই বিরোধী পরিষদটা দখল করার দিকে এগোচ্ছে? যদিও তাৎপর্যপূর্ণভাবে আজকে সুকান্ত মজুমদার যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেস চাইছে যে সিপিএম কিছুটা ভোট পাক, যার জন্য তৃণমূল কংগ্রেস সিপিএমকে মদত দিচ্ছে, এবং তার জোরেই সিপিএম কিছুটা আসন সংখ্যা বাড়িয়ে নিচ্ছে, ভোট শতাংশ বাড়িয়ে নিচ্ছে। কারণ তৃণমূলের উদ্দেশ্য রাজনীতির পরিসরে একটা বিভ্রান্তি তৈরি হোক যে প্রধান বিরোধী দল কে, এবং এই বিভ্রান্তিটা যত জোরদার হবে
তৃণমূলের রাজনৈতিক স্বার্থ তত সুরক্ষিত থাকবে। সেই স্বার্থের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস সিপিএমকে কিছুটা প্রমোট করতে চাইছে, যাতে সিপিএম কিছুটা আসন বেশি পায় এবং বিজেপি দুর্বল হচ্ছে এই বার্তাটা যাতে ছড়িয়ে পড়ে, যাতে তৃণমূলের ক্ষমতায় থাকাটা সুনিশ্চিত হয়। কি বলবে এই বিষয়টা? না দেখো, এইটা তো সুকান্ত মজুমদার বলেছে যে বিজেপির দলের ভেতরকার যে এখন যে দুর্বলতা বাইরে এসছে সেটাকে ঢাকার জন্য যা যা বলা দরকার। বাস্তবে তো সিপিএম বা অন্যান্য দলের নেতারা উল্টো কথা বলছে। তারা সিপিএম নেতারা আজকে সুজন চক্রবর্তী প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছে, অন্যান্য নেতারা বিবৃতি দিয়ে বলেছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গট আপ গেম চলছে, যে সেই জন্যই তৃণমূলকে খোলা মাঠ ছেড়ে দিয়েছে বিজেপি প্রধান বিরোধী হওয়া সত্ত্বেও। যে রাজ্যে যতই বিজেপি আর তৃণমূল বাইরে যে খেলাটা দেখাচ্ছে সেটা শুধুমাত্র দেখানো বাইরেটা, আসলে সেন্ট্রালে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা বোঝাপড়া আছে। সেই বোঝাপড়ার জন্যই বিজেপি যেভাবে বিধানসভার আগে তেরেফুরে রাস্তায় নেমেছিল, তারপর বিধানসভার পর গোটা মাঠ কার্যত ছেড়ে দিয়েছে, এবং ছেড়ে দিয়েছে জন্যই তৃণমূলের বারবারন্ত, এবং তার জন্যই তোমার গিয়ে সিপিএম আস্তে 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 উঠে আসছে। সেটা যাক, সেটা পলিটিক্সের কথা, পলিটিক্যাল লিডাররা তাদের দলের স্বার্থে অনেক কিছুই বলে থাকে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কিন্তু যে এই যে যেটা বললেন না, যে যেটা আমরা আগের দিন আলোচনা করছিলাম, যে কোনো ইস্যু ভিত্তিক যে আন্দোলন, ইস্যু ভিত্তিক যে লড়াই বা মানুষের পাশে থাকার যে জায়গাটা তৈরি করা, তাতে কিন্তু বিজেপি পিছিয়ে গিয়েছে। এবং সেখানে খানিকটা হলেও আসনের দিক থেকে শূন্য হলেও বামেরা কিন্তু সেই জায়গাটা এগিয়ে গেছে। সে রেড ভলেন্টিয়ারের মাধ্যমেই হোক বা অন্যান্যভাবেই আন্দোলনের রাস্তায় থাকা, রাস্তায় কিন্তু বিজেপি নেই। যে কোনো ইস্যুতে, ইস্যু ভিত্তিক আন্দোলনে কিন্তু রাস্তায় রয়েছে বামেরা, তুলনায় বিজেপির তুলনায় অনেক বেশি রাস্তায় বামেরা রয়েছে। এবং এই জায়গাটাই যে এই যে ধরো কারো সাহায্য দরকার, রেড ভলেন্টিয়ারের মাধ্যমে সাহায্য দেওয়া, বিজেপি কিন্তু সেই জায়গাটা ক্যাপচার করতে পারেনি, যেটা বিজেপির করার দরকার ছিল। এবং এই কারণেই কিন্তু মোহভঙ্গটা হয়েছে। নতুবা এতগুলো বিধানসভা লোকসভা আসনে জয়ী হওয়ার পর তার ন্যূনতম উপস্থিতি তো দেখা যাবে, সেই ন্যূনতম উপস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে না। যা আসনের যা স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুসারে কিন্তু সেই ন্যূনতম উপস্থিতি নেই। যেখানে সুকান্ত মজুমদার নিজের বালুরঘাটে একটি ওয়ার্ডে জয়ী হতে পারে, নিজের ওয়ার্ডে জয়ী হতে পারেনি, তাহলে সেক্ষেত্রে তৃণমূল সিপিএমকে এগিয়ে দিচ্ছে বা সিপিএমকে পাইয়ে দিচ্ছে, এই ধরনের কথার কোনো যুক্তি আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। যে এইটা পুরোটাই একটা অযৌক্তিক, এর কোনো ডেটা তো নেই, কোনো তথ্য তো নেই, নির্ভরযোগ্য কোনো তো তথ্য দিয়ে ডেটা দিয়ে এটা তো প্রমাণ করা যাবে না যে কোথাও হ্যাঁ এইখানে তৃণমূলের ভোট সিপিএম এ গেছে। বরঞ্চ উল্টো বলা হয় যে বামের ভোট রামে যাওয়া, একটা শুধুমাত্র পুটলির তফাৎ ব আর রয়ের মধ্যে, এটা তো চিরাচরিত। তো সেই ক্ষেত্রে তৃণমূল সিপিএমকে এগিয়ে দিচ্ছে বা সিপিএম একটা সুবিধাজনক জায়গা, বিরোধী হলে পরে সুবিধা হয়, যেটা তুমি আগের দিন আলোচনায় বলছিলে, মমতা ব্যানার্জি বলেছে যে বামেরা শূন্য হয়ে যাওয়াতে আমি খানিকটা হতাশ, যে বামেরা একটু বেশি হলে ভালো হতো। সেইটা হয়তো অন্য একটা ইঙ্গিত। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তুমি ধরো যে তৃণমূল সিপিএমকে সুবিধা করে দিয়েছে, এরকম উদাহরণ তো সুকান্ত মজুমদারকে দিতে হবে। সেরকম উদাহরণ কি কোথাও আছে? সেরকম উদাহরণ কিন্তু কোথাও নেই। এটা আমার মনে হয় একটা কথার কথা, যেহেতু আস্তে আস্তে বিজেপি তাদের জায়গাটা নষ্ট হচ্ছে এবং সেই জায়গাটা সিপিএম চলে আসছে, সেইটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। তুমি ধরো, আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, তুফানগঞ্জ যে পুরসভার নির্বাচন হয়েছে, সেই তুফানগঞ্জ পুরসভার নির্বাচনে সেখানে বিধায়ক বিজেপির, লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল। তাহলে সেই অনুসারে কিন্তু সেখানে বামেরা 3rd পজিশন, তারপরে তৃণমূল, তারপর বামেরা 3rd পজিশন। এবারে তুফানগঞ্জ পুরসভার যদি আজকের নির্বাচনের তুমি যদি খতিয়ান দেখো, তাহলে দেখবে যে তৃণমূল তো সেখানে 12টাই পেয়েছে, কিন্তু 2nd পজিশনের ক্ষেত্রে দেখবে, যদি ভোটের নিরিখে বলি তাহলে 6টা ওয়ার্ডে বিজেপি 2nd, 6টা ওয়ার্ডে বামেরা 2nd। কিন্তু ভোট পাওয়ার নিরিখে কিন্তু বিজেপিকে টক্কর দিয়ে বামেরা এগিয়ে গেছে ভোটের পার্সেন্টেজের নিরিখে। ফলে কিন্তু সেইখানে মূলত 2nd হচ্ছে বামেরা। তাহলে সেইখানে তো বিজেপিকে টক্কর দিয়ে বামেরা প্রধান বিরোধী হয়ে উঠছে। ঠিক একইভাবে যেখানে এই বিজেপি তাদের জায়গাটা নষ্ট হচ্ছে এবং বামেরা আসছে, সেইখান থেকে ভয়ে হয়তো সুকান্ত মজুমদার সে কথা বলতে পারে। একদমই। আপনারা শুনছেন আলোচনায় আমাদের আরও প্রশ্ন থাকবে, আরও বেশ কিছু বিষয়ে আমরা ঢুকবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, রাজনৈতিকভাবে কোনো কিছু ব্যাখ্যা জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। শুভঙ্কর, যেই প্রশ্নটা আরেকবার আমি নিয়ে আসবো, যেই প্রসঙ্গে আলোচনায় তুমি ঢুকতে চাইছিলে অথচ আমি তখন আটকালাম, সেটা হচ্ছে পাহাড়। দার্জিলিং এর ফলাফল কিন্তু একটা ব্যতিক্রমী, একেবারে গোটা রাজ্যের মধ্যে ব্যতিক্রমী একেবারে। এবং
আরও একটা ইঙ্গিত আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে পাহাড়কে নিয়ে রাজনীতি করে এসছে, সেই রাজনৈতিক দলগুলোর প্রতি কোথাও একটা অনীহা। আজকে 4 মাস আগে যেই রাজনৈতিক দলটা জন্ম নিয়েছে সেই রাজনৈতিক দলের হাতে একটা পুরসভা চালানোর দায়িত্ব তুলে দিলেন পাহাড়ের মানুষ। এটা কি মানে একটা ইঙ্গিতবাহী কিছু সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এর? দেখো, সমতলের রাজনীতির সঙ্গে পাহাড়ের রাজনীতি কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সমতলের রাজনীতির সঙ্গে কোনো কালেই পাহাড়ের রাজনীতি মেলেনি। এবং এক্ষেত্রে তোমাকে একটা কথা বলবো যে পাহাড়ের কিন্তু একটা ট্রেন্ড বরাবর লক্ষ্য করা যায় যে একজনের বদলে আরেকজনকে এনে টেস্ট করে দেখা। সেখানে আগে সুভাষ গিসিংয়ের জায়গায় আমি বিমল গুরুংকে এনে টেস্ট করা, বিমল গুরুংয়ের জায়গায় অনিত থাপাকে টেস্ট করা বা বিনয় তামাংদের টেস্ট করা। সেইখান থেকে কিন্তু আমি বলবো যে এই যে যেটা হামরো পার্টি অর্থাৎ অজয় এডওয়ার্ডের পার্টিটা 4 মাসের হলেও অজয় এডওয়ার্ড কিন্তু পাহাড়ের অনেক পুরনো মুখ। জিএনএলএফ এর দীর্ঘদিনের জিএনএলএফ এর কর্মী, গ্লিনারিস বিখ্যাত তার মালিক। এবং তার থেকে বড় প্রশ্ন যে এবারের তুমি যদি কোভিড সিচুয়েশনে দেখো, পাহাড়ের সব থেকে বেশি যদি কোনো পলিটিক্যাল পার্টির ব্যক্তি হিসাবে কেউ যদি কাজ করে থাকে সেটা অজয় এডওয়ার্ড। এটা অনস্বীকার্য, কোনোভাবে অস্বীকার করা যাবে না। 1 2 নম্বর হচ্ছে এই যে লাগাতার যখন এবারে বর্ষার সময় পাহাড়ে ধস নামলো বিভিন্ন এলাকায়, কোথাও রাস্তা ভেঙে গেছে, কোথাও বাড়ি ভেঙে গেছে, সবার আগে যে লোকটি পৌঁছে গিয়েছে তার নাম হচ্ছে অজয় এডওয়ার্ড। একদম গাড়ি করে, কোনো পার্টির ব্যানার নিয়ে নয়, কোনো নিয়ে নয়, যখন ও জিএনএলএফ ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর যে সময়টা হামরো পার্টি তৈরি করেনি, এই যে জিএনএলএফ ছাড়া এবং হামরো পার্টি তৈরি করা এই মধ্যেকার যে সময়, এই সময়ে কিন্তু প্রচুর সমাজসেবামূলক কাজ করেছে অজয় এডওয়ার্ড। এবং যার ফল আমার মনে হয়, যার ফলটা কিন্তু ভোট বাক্সে পেয়েছে, অর্থাৎ লোকের সঙ্গে আছে, লোকের পাশে আছে এবং তার ফলাফলটা কিন্তু ও পেয়েছে। এবং এই যে তুমি দেখবে যে কোভিডের সময় পুরো গ্লিনারিস এত বড় একটা বিখ্যাত প্রতিষ্ঠান সেটা কিন্তু খুলে দেওয়া হলো সাধারণ লোকের জন্য, কোভিডের চিকিৎসার জন্য, সেফ হোম হিসাবে। এটাও কিন্তু এই যে স্যাক্রিফাইসটা, পাহাড়ের লোক কিন্তু এটা দেখছে যে কে আমার জন্য স্যাক্রিফাইস করছে। ও দেখছে যে অজয় এডওয়ার্ড আমাদের জন্য কিন্তু অনেক স্যাক্রিফাইস করছে, তার রিটার্ন গিফট হয়তো এটা আমার মনে হতে পারে। এবং পাশাপাশি এটাও ঠিক যে তারা বিমল গুরুংকে দেখেছে, বিনয় তামাংকে দেখেছে, অনিক থাপাকে দেখেছে, এবার হয়তো অজয় এডওয়ার্ডকে দেখতে চাইছে। মন ঘিসিং যেহেতু সুভাষ ঘিসিংয়ের ছেলে হিসেবে তার একটা আলাদা পরিচিতি আছে, সেইখান থেকে অজয় এডওয়ার্ড একটা নতুন অস্ত্র, নতুন হাতিয়ার, এটাও হতে পারে পাহাড়ের লোকেদের ক্ষেত্রে। সেরকম পাহাড়ের লোকেরা তো সেই একটা প্যারামিটার থেকে কিন্তু অজয় এডওয়ার্ডকে হয়তো বিচার করছে, নতুন করে দেখি একে দিয়ে কি হয়, সেই জায়গাটা খানিকটা কাজ করেছে বলে আমার মনে হয়। এবং এটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাহাড়ের বহু লোকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা কিন্তু বলছে যে রিটার্ন গিফট, তুমি কাজ করেছো কোভিডের সময়, ধসের সময় মানুষের পাশে দাঁড়িয়েছো, মানুষ তোমাকে ব্যাক করে দিয়েছে এবারে, এইটা কিন্তু একটা সম্ভাবনা আছে। আরেকটা প্রশ্ন পাহাড়ের রাজনীতি, পাহাড়ের ফলাফল থেকে আজকে উঠে আসছে, সেটা হচ্ছে বিমল গুরুংকে আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনেও কার্যত তার কোনো প্রভাব ছিল না। আজকে দার্জিলিং পুরসভা নির্বাচনে বিমল গুরুং একটা অলিখিত সমঝোতায় ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এটা আমরা সবাই জানি, যদিও দুই দল প্রকাশ্যে কখনো এটা স্বীকার করেনি। তৃণমূল কংগ্রেস 10টি আসনে প্রার্থী দিয়েছিল, বিমল 22টি আসনে প্রার্থী দিয়েছিল, কিছু আসনে দুই পক্ষেরই গোজ প্রার্থীরা ছিলেন। কিন্তু তারপরেও যেটা দেখা গেল যে ফলাফলে বিমল গুরুং কার্যত 4-এ থেমে গেলেন, তৃণমূল কংগ্রেস 2টি আসনে থেমে গেল। তাহলে কি গুরুংয়ের প্রভাবটা কি ক্রমশ ফিকে হচ্ছে পাহাড়ে? গুরুংয়ের প্রভাব যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুধু ফিকে নয়, গুরুং কিন্তু আস্তে আস্তে পাহাড়ের রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা ভাইটাল জায়গা, কারণ এই যে গুরুংকে ফিরিয়ে আনা পাহাড়ে তুমি যদি দেখবে যে এখন পাহাড়ে তুমি যদি দেখো, তাহলে পাহাড়ের লোকেরা এটা হয়তো খানিকটা একটা শ্রেণীর লোক বুঝে গেছে যে আলাদা রাজ্য আর হবে না, সম্ভব নয়। তার বদলে আমরা যতটা সম্ভব রাজ্য সরকারের সঙ্গে থেকে ডেভেলপমেন্টটা করে নেওয়া যায়, এই দিকে কিন্তু অনেকে নজর দিয়েছে। একটা পাহাড়ের একটা বড় অংশের মানুষ কিন্তু এখন কোনো গন্ডগোল চায় না, তারা শান্তি চায়। তারা চায় যে আমাদের এখানে বছরে প্রচুর টুরিস্ট আসুক, আমাদের এই গাইডরা কাজ করুক, আমাদের ড্রাইভাররা কাজ করুক, হোমস্টেগুলো ভালো চলুক, পাহাড়ের প্রচুর আর্ন হোক, এটা কিন্তু তারা চাইছে। তারা কোনো গন্ডগোল পলিটিক্সে বারবার করে বন্ধ অবরোধ, এগুলো কিন্তু পাহাড়ের একটা বড় অংশের মানুষ আর চায় না। এবং পাহাড়ে এই যে গন্ডগোলের অন্যতম প্রতীক হিসেবে কিন্তু বিমল গুরুংকে দেখা হয় এখন। এবং সেই জায়গাটা থেকে যে বিমলের ব্যাক করে আসা, তুমি দেখবে তুলনায় যে অনিক থাপার যে সংগঠন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তারা কিন্তু সেকেন্ড পজিশনে আছে, 8টি আসন পেয়েছে। কেন 8টি আসন পেল? কারণ অনিক থাপারা আলোচনায় বিশ্বাসী, আলোচনা করতে চায়, বারবার করে শান্তির কথা কিন্তু বলেছে। কিন্তু বিমল গুরুং ফিরে আসার পরেও এই যে এত কেস কাবারি রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা করে
তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে সে ফিরে এলো, ফিরে আসার পরেও কিন্তু বিমল গুরুংয়ের মুখে সেই সেই হুঙ্কার কিন্তু বিমল গুরুংয়ের মুখে বন্ধ হয়নি। ফলে পাহাড়ের মানুষ এটা খুব ভালোভাবে কিন্তু নেয়নি। আর একটা ভাইটাল পয়েন্ট, সেটা পাহাড়ের অনেকেই বলছে যে এই যে পাহাড়ে এই গণ্ডগোলের যে রাজনীতি, সেই রাজনীতি মূলত এই পরিচালিত হয় বিমল গুরুং এবং তার বাড়ির আশেপাশের যে অঞ্চল, সেই অঞ্চলের লোকেরা এটাকে নিয়ন্ত্রণ করে, এই মাঠদাঙ্গার রাজনীতি। এবং সেইটাকে কোনোভাবে বন্ধ করতে হবে, এবং সেটাকে ওই পাতলাবাসের যদি ওই অঞ্চলটাকে যদি কোনোভাবে বন্ধ করা যায়, সেই অঞ্চলের খবরদারি যদি দার্জিলিং শহরে যাতে বন্ধ করা যায়, এইটা দার্জিলিং শহরের সাধারণ মানুষদের, বহু মানুষের মুখে মুখে কিন্তু ঘুরছিল যে পাতেলাবাস কার্যত কন্ট্রোল করতো দার্জিলিংকে, শহরকে, সেই কন্ট্রোলিং ওরা চাইছিল না। তার একটা প্রতিফলন কিন্তু এবারের ইলেকশনে হয়েছে। এবং বিমল গুরুংকে যে পাহাড়ের লোকেরা আর চায় না, সেটা কিন্তু একেবারেই মেসেজটা কিন্তু ক্লিয়ার, একেবারেই ক্লিয়ার। তুলনায় আমি বলবো যে তৃণমূল কংগ্রেস পাহাড়ে কিন্তু তার ভিতটা অনেকটাই শক্তিশালী করেছে। ধীরে 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 তৃণমূল কিন্তু শক্তিশালী করেছে তার ভিত, এবং 1 থেকে 2-এ পৌঁছেছে 10টা আসনে লড়াই করেও। এবং আমি আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এবং পাহাড়ে খোঁজখবর করে যা আমরা জেনেছি, তৃণমূল কংগ্রেস আগের তুলনায় পাহাড়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি স্ট্রং, নিজেদের বেসকে অনেক বেশি স্ট্রং করতে সক্ষম। এবং এককভাবে, আগে যেটা ছিল যে সিপিএম পাহাড়ে গিয়ে এককভাবে কোনো সভা সমিতি এগুলো করা, মিছিল মিটিং করতে পারতো না, এবারে তৃণমূলের কিন্তু একটা ক্ষমতা হয়েছে, এককভাবে যে কোনো মাঠ ভরিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি তৃণমূলের কিন্তু পাহাড়ে তৈরি হয়েছে। এটা পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে কিন্তু একটা নতুন দিক। একদমই একদমই। পাহাড়ের সমতলের কোনো দল পাহাড়ে গিয়ে রাজনীতিতে দাঁত ফোটানো, এমনটা কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা কখনো লক্ষ্য করিনি। কিন্তু তৃণমূলের হাত ধরে কোথাও কিন্তু পাহাড়ের রাজনীতিতে সেই ছবিটা আবার দেখা যাচ্ছে, যে সমতলের একটা রাজনৈতিক দল, তারা কিন্তু পাহাড়ের রাজনীতিতে নিজেদের জায়গা করে নিচ্ছে একটু একটু করে হলেও। এবার নির্বাচনে 2টি আসনে তারা জয়ী হয়েছে, এবং আমরা জানি ইতিমধ্যেই মিরিক পুরসভা তৃণমূলের দখলে রয়েছে, এবং বেশ কয়েক জায়গায়, বেশ কিছু আসনে তৃণমূল কিন্তু ভালো ভোটও পেয়েছে। সুতরাং সেই জায়গায় কোথাও কিন্তু তৃণমূলের একটা শক্ত ভিত কিন্তু পাহাড়ের রাজনীতি তৈরি হচ্ছে, অন্তত এই ভোটের ফলাফল থেকে তেমনটাই কিন্তু ইঙ্গিত মিলেছে। আরেকটা ইঙ্গিত কিন্তু মিলছে, সেটা হচ্ছে যে জিএনএলএফ এর একটা গ্রহণযোগ্যতা কিন্তু রয়েছে পাহাড়ে, সুভাষ ঘিসিংয়ের দল হিসেবে। মাঝখানে যখন বিমল গুরুংয়ের উত্থান হয়, তখন জিএনএলএফ অনেকটাই পিছিয়ে গিয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে আমরা কিন্তু দেখেছি জিএনএলএফ আবারও শক্তি সঞ্চয় করেছে। কিন্তু কোথাও কি বিজেপির হাত ধরতে গিয়ে জিএনএলএফ খানিকটা দুর্বল হয়ে যাচ্ছে? দেখো, জিএনএলএফ এর সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে জিএনএলএফ এর আভ্যন্তরীণ কোন্দল। অজয় এডওয়ার্ড জিএনএলএফ থেকে বেরিয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে তার আভ্যন্তরীণ কোন্দল। মন ঘিসিং বাবার উত্তরাধিকার হিসাবে পুরো ক্ষমতা নিজের করায়ত্ত করতে চাইছে। এবং তুমি দেখবে পাহাড়ের যে এখন বিধায়ক, বিজেপির বিধায়ক নীরজ জিম্বা, দার্জিলিং এর বিধায়ক, সে কিন্তু আদতে জিএনএলএফ এর। সে এখন এইটা হচ্ছে একটা অস্পষ্টতা, এই অস্পষ্টতা সাধারণ মানুষের মধ্যে না কাটলে পরে সাধারণ মানুষ কিন্তু জিএনএলএফ এর উপর পুরোপুরি ভরসা করতে পারছে না। যে ভরসাটা আফটার বিমল গুরুং করতে শুরু করেছিল সাধারণ মানুষ, অনেকটা হলেও শুরু করেছিল। নীরজ জিম্বা জিএনএলএফ এর সাধারণ সম্পাদক, আবার বিজেপির প্রতীকে জয়ী বিধায়ক। তাহলে নীরজ জিম্বার অবস্থানটা কি? সে বিজেপি করছে নাকি জিএনএলএফ এর সঙ্গে আছে? এইটা কিন্তু বারবার করে গুলিয়ে যাচ্ছে। এবং এই যে বিজেপির সঙ্গে নিজেদের দলকে গুলিয়ে ফেলা, মিলিয়ে দেয়া, অজয় এডওয়ার্ডের সঙ্গে গন্ডগোলের খানিকটা সূত্রপাত কিন্তু সেখান থেকেই। এবং এই জিএনএলএফ এর ভেতরের এই আরও বেশ কিছু নেতা, তারা কিন্তু ক্ষুব্ধ এই কারণটা জন্য। তুমি একদম ঠিক পয়েন্টেই ধরেছো যে বিজেপির হাত ধরাটা কিন্তু জিএনএলএফ এর পক্ষে একটা কি বলবো, মানে আত্মঘাতী টাইপেরই হয়েছে একটা। কিন্তু একটা সময় জিএনএলএফ ভেবেছিল পাহাড়ের সেই রাজনীতির প্রেক্ষিতে হয়তো বিজেপির সঙ্গে থাকলে হয়তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। কিন্তু বিজেপির সঙ্গে থেকে, কেন্দ্রীয় সরকারের দলের সঙ্গে থেকে দলকে যে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু পারেনি জিএনএলএফ এর নেতারা করতে। নট অনলি দ্যাট, যেটা সমতলে বিজেপির ক্ষেত্রে হয়েছে, পাহাড়েও সেটা জিএনএলএফ এর ক্ষেত্রে হয়েছে। বিরোধী মুখ হওয়া সত্ত্বেও পাহাড়ে কিন্তু সেভাবে কোনো কর্মসূচিতে জিএনএলএফকে দেখা যায় না। মন ঘিসিংকে তো কোনো কর্মসূচিতে কার্যত পাওয়াই যায় না। ও একটা নামেই নেতা, দলের নেতা হয়ে আছে। এবং যেভাবে অজয় এডওয়ার্ডদের সঙ্গে সাধারণ লোকের সম্পর্ক, রিলেশন, মানুষের সুখে দুঃখে তার পাশে দাঁড়ানো, সেভাবে মন ঘিসিংকে কিন্তু পাওয়া যায় না। যেভাবে অনিত থাপাকে পাওয়া যায়, যেভাবে বিনয় তামাংকে পাওয়া যায়, এবং যেভাবে বিমল গুরুংকেও অনেক ক্ষেত্রে পাওয়া যায়, সেভাবে কিন্তু মন ঘিসিংকে পাওয়া যায় না। তাহলে আমি শুধু একটা
ঘরে বদ্ধ করে বসে থাকবো, সেখান থেকে রাজনীতির ডিসিশন নেব, কিন্তু সাধারণ মানুষের কোনো সম্পর্ক থাকবে না, সেই জায়গাটা কিন্তু জিএনএলএফের নষ্ট করেছে, নিজে হাত ধরে নষ্ট করেছে। এবং বিজেপির হাত ধরার পর বিজেপির প্রতি যে মানুষের বৃতৃষ্ণা, পাহাড়ে তো সেই অর্থে বিজেপি নেই, তাহলে তার সহযোগী দলগুলোর প্রতি মানুষের সেই ক্ষোভটা জন্মাচ্ছে। তাহলে বিজেপিকে যখন পাচ্ছে না, তখন তার সহযোগী দলগুলোর উপর সেই ক্ষোভটা এসে পড়ছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যা হওয়ার হচ্ছে। আরেকটা ইস্যু কি তোমার মনে হয়, যে দাবিগুলো নিয়ে বিজেপি পাহাড়বাসীর কাছে ভোট চেয়েছিল গত লোকসভা নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে, সেই দাবিগুলো, পৃথক রাজ্যের দাবি আমি ছেড়ে দিলাম, ওটা আলাদা রেখেই বলছি, সেই দাবিগুলো তো কোথাও কেন্দ্রীয় সরকার কিন্তু সেভাবে পূরণ করতে এগিয়ে আসে। কোনো দাবি, একটা দাবিও পূরণ হয়নি, একটি দাবিও পূরণ হয়নি পাহাড়ের। ফলে এই যে 6 শিডিউলের অন্তর্ভুক্ত করা সব থেকে বড় দাবি, তারপরে উপজাতি স্বীকৃতি প্রদান করা 11টি জনজাতিকে, সেটা কিন্তু হয়নি একদমই, সেটা এখন পর্যন্ত হয়নি। বারবার করে বলা হচ্ছে যে হবে হবে। মাঝে মধ্যে পাহাড়ের যে সাংসদ রয়েছে, বিজেপির সাংসদ, তিনি সংসদ ভবনে গিয়ে কি বলেছেন তার একটা করে ভিডিও পাবলিশ করেন, আর বলেন এই হবে, এই হবে, আমি তুলেছি, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয় না, কার্যকরী। এই জায়গাটা কিন্তু পাহাড়ের লোক বুঝে গিয়েছে যে এটা মুখেই বলবে কিন্তু আদতে কোনো কাজ হবে না। কারণ কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে এটা করে দিতে পারে, কিন্তু করছে না। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে পারে, অথচ করছে না। এই যে ধারণাটা, এটা কিন্তু পাহাড়ের মানে বদ্ধমূল হয়ে গেছে। ফলে তুমি দেখবে যে যেভাবে আগে সাংসদ হওয়ার পরেই যেভাবে রাজু বিস্ত পাহাড়ে যেতেন, বারবার করে যেতেন এবং পাহাড়ে ঘুরে বিভিন্নখানে যেতেন, সেটা কিন্তু এখন আর আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, একদমই সেটা কিন্তু যাচ্ছেন। এবং পাহাড়ে গিয়ে রাজু বিস্তকেও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, সরাসরি প্রশ্ন তাকে শুনতে হচ্ছে যে কবে হবে আমাদের এই সমস্যার সমাধান, সেটা বলুন, কোনো উত্তর দিতে পারছে না। এইটা কিন্তু বিজেপির পক্ষে একটা বুমেরাং হচ্ছে, এবং যেহেতু বিজেপির সহযোগী দল জিএনএলএফ, তাদের পক্ষেও এটা ক্ষতিকর জায়গা যাচ্ছে। একদমই, অবশ্যই মানুষকে তো জবাবদিহি করতেই হবে, কারণ যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল 2014 সালে লোকসভা, 2019 সালের লোকসভা নির্বাচনে এবং তারপরে বিধানসভা নির্বাচনে বিজেপি যে আসনগুলো পেয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু কোথাও রক্ষিত হচ্ছে না। অন্তত সাধারণ মানুষের, পাহাড়ের মানুষের মতামত তেমনই, যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু নিছকই বলার মধ্যেই থেকে যাচ্ছে সীমাবদ্ধ, সেটা কিন্তু কাজে প্রতিফলিত হচ্ছে না। এই বিষয়টা অবশ্যই পাহাড়ের মানুষকে বিজেপি এবং তার সহযোগী জিএনএলএফের প্রতি বিরূপ করে থাকতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা আরেকটা জায়গায় আসবো শুভঙ্কর, সেটা পাহাড় নয়, সেটা সামগ্রিকভাবেই আসবো। আমরা উত্তরবঙ্গের প্রেক্ষিতেও দেখেছি যে 7টি পুরসভা আজকের রেজাল্টের পর আমরা দেখেছি বিরোধী শূন্য। এই যে বিরোধী শূন্য পুরসভা হয়ে যাওয়া, যে কারণেই হোক, যদি এর পেছনে সন্ত্রাস কারণ থাকতে পারে, অবশ্যই থাকতেই পারে, যদি বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা কারণ হতে পারে, হতেই পারে, অবশ্যই সাংগঠনিক দুর্বলতা রয়েছে, কিন্তু এই যে বিরোধী শূন্য পুরসভা হয়ে যাওয়া, এবং একটা জিনিস আমরা দেখেছি দিনহাটার ক্ষেত্রে তো নির্বাচনে লড়াই করতে পারলো না বিরোধীরা, অন্তত মনোনয়ন দাখিল করেও তাদেরকে প্রত্যাহার করে নিতে হলো। বেশ কিছু পুরসভার কয়েকটি আসনে আমরা মাথাভাঙার ক্ষেত্রে দেখেছি, আমরা হলদিবাড়ির ক্ষেত্রে দেখেছি, মনোনয়ন দাখিল করেও তুলে নিতে হয়েছে। অর্থাৎ এই যে একটা বিরোধী শূন্য করে দেওয়া কোথাও, বা বিরোধী শূন্য ছবিটা উঠে আসা, এটা গণতন্ত্রের কাছে কতটা স্বস্তিদায়ক মনে হয়? দেখো, এটা তো গণতন্ত্রের পক্ষে একেবারেই স্বস্তিদায়ক নয়। এবং তার থেকে বড় প্রশ্ন, যেভাবে তৃণমূলের উপর পারিপার্শ্বিক চাপ তৈরি হচ্ছে, সাধারণ মানুষের চাপ তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে মানুষজন কথা বলা শুরু করে সেটা নিয়ে, এবং এটার বিরোধিতায়, বিরোধী শূন্য করে দেওয়ার যে বিরোধিতায় মানুষ যেভাবে সরব হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষেও কিন্তু স্বস্তিদায়ক নয়। একদমই। তুমি যদি দেখো যে পরপর তুমি যদি ঘটনাগুলো দেখো, যে আমাদের উত্তরবঙ্গে একমাত্র দিনাটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল 16টি আসনে জয়ী হয়েছে, এবং যেখানে গত নির্বাচনে তৃণমূল মাত্র ক্ষমতায়, রাজ্যে ক্ষমতায় থাকার পরেও মাত্র 3টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বাকি 13টা আসনে কিন্তু বামেরা জয়ী হয়েছিল। সেইখানে একেবারে ভোটই হলো না। গোটা রাজ্যে যখন নির্বাচন হলো 27 তারিখে, সেদিন দিনটায় কালা দিবস পালন করা হলো। আজকের দিনে কি হচ্ছে, গতকাল যখন কাল না পরশুদিন বোধহয়, যেদিন বামেরা বন্ধ ডাকলো, পরশুদিন, বিজেপি যেদিন বন্ধ ডাকলো পরশুদিন, সেই পরশুদিন দিনাটায় উদয়ন গুহর নেতৃত্বে একটা মিছিল হয়। সেই মিছিলের পর সন্ধ্যাবেলা দিনাটার যে 5 মাথার মোড়, সেখানে একটা পথসভা হয় তৃণমূলের পক্ষ থেকে, উদয়ন গুহর নেতৃত্বে হয়। এবং তারপরে সেইখানে উনি ব্যাখ্যা দেন যে কেন বিরোধী শূন্য হলো, কেন তাদের নিজের পক্ষে তাকে সাফাই গাইতে হয়। ফেসবুকে তিনি পোস্ট করেন যে এই যে বিজেপির বিরোধিতায়
আমরা রাস্তায় নামলাম, এটা কি গণতন্ত্রের পূজারীরা এটাকে কি বলবেন, আমি কি গণতন্ত্র হত্যা করলাম? তাহলে এটাকে কিন্তু বারবার করে যে উদয়ন গুহকে সামনে এসে ব্যাখ্যা দিতে উপযাচক হয়ে কিন্তু ব্যাখ্যা দিতে হচ্ছে যে আমি গণতন্ত্রকে হত্যা করিনি, আমি গণতন্ত্রের পূজারী, আমরা কিন্তু চাইনি এটা হোক, এরকম একটা ব্যাখ্যা নিজের মধ্যে থেকে, সে যে ব্যাখ্যাই দেখ, সেই ব্যাখ্যার গ্রহণযোগ্যতা আছে বা নেই সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু তাকে ব্যাখ্যা দিতে হচ্ছে উপযাচক হয়ে, পথসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে, ফেসবুকে লিখতে হচ্ছে, বারবার করে সাংবাদিক বৈঠক করে বলতে হচ্ছে। এটা তো রাজ্যের শাসক দলের পক্ষে একটা বিড়ম্বনা, যে যেখানে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসে, এতগুলো আসন নিয়ে ক্ষমতায় এসছে, তারপরে কেন এই বিড়ম্বনা সইতে হবে? এটা তো বিড়ম্বনা। আজকে যদি ধরো নির্বাচন হতো, তুফানগঞ্জে নির্বাচন হয়েছে, 12-0 হয়েছে, কারো কিছু বলার নেই। নিশ্চয়ই নয়। মাথাভাঙ্গায় নির্বাচন হয়েছে, 12-0 হয়েছে, কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে, কিন্তু কারো তো কিছু বলার থাকছে না। এবারে আর দিনাটার ক্ষেত্রেও যদি সেটা হতো, তাহলেও তো সেই জায়গাটা একটা বলার জায়গা থাকতো, যে কিছু বলার থাকছে না, কিন্তু নির্বাচনই হলো না, অথচ তৃণমূল ক্ষমতায় এসে গেল। এটা তো এই আগামী 5 বছর ধরে তৃণমূলকে এটা সহ্য করতে হবে। এটা শাসক দলের পক্ষে বিড়ম্বনাই বটে, এবং গণতন্ত্রের পক্ষে তো অত্যন্ত ক্ষতিকর একটা, যদি বিরোধী ভয়েস না থাকে, তাহলে বলবে শাসক তো যা খুশি তাই করতে পারবে। শাসকের যা খুশি তাই করার ক্ষমতা জন্মায় যদি বিরোধী না থাকে, তাহলে সেক্ষেত্রে তো সেটা তো তাহলে কেউই ভয়েস রেইজ করতে পারবে না। সেটা তো অত্যন্ত ক্ষতিকর, এবং এটা হওয়া উচিত নয়, কোনোভাবেই হওয়া উচিত। এবং আমি তোমাকে একটা জিনিস মনে করবো, অনেকদিন আগে, তখন আমরা অনেকটাই ছোট, সেখানে তখন একটা এই ত্রিদীপ চৌধুরী, তখন সেখানে বোধহয় বলা হয়েছিল যে উনি যেন, ওনার বিরুদ্ধে যেন ক্যান্ডিডেট না দেন, উনি এত ভালো সাংসদ ছিলেন বহরমপুর থেকে, আরএসপির, যে ওনার বিরুদ্ধে যেন, উনি চাইছিল, তখন যারা ক্ষমতায় ছিল তারা চাইছিল যে উনি ওখান থেকে যেন চলে আসে, ওখানে উনি যেন না হেরে যায়, এই যে বিরোধী ভয়েস যেন একটা থাকে। এইটা তো গণতন্ত্রের, যারা গণতন্ত্রের পূজারী বলবে নিজেকে, তাদের পক্ষেও কিন্তু বিরোধী ভয়েস রাখা, সেটাও কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় কর্তব্য। সেইটা যদি না থাকে তাহলে তো মুশকিল। অবশ্যই একটা গণতান্ত্রিক পরিসর তৈরি করা সবার আগে এটাই জরুরি, যাতে বিরোধীরা ভোটে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন এবং কোথাও এই ধরনের অভিযোগ তোলার অবকাশ না পান। এটা কিন্তু শাসকেরও কর্তব্য, শাসকেরও দায়িত্ব। আজকে সুকান্ত মজুমদার একটা মন্তব্য করেছেন যে গত 2018 পঞ্চায়েত নির্বাচন, সেখানে ব্যাপক রিগিং, অত্যাচার, সন্ত্রাস হয়েছিল, যার সুফল পেয়েছিল 2019 লোকসভা নির্বাচনে বিজেপি। এবার যে ভোট হলো, সেই ভোটের সুফলও নাকি 2024 বিজেপি পাবে। মনে হয়? মনে হয় না, কারণ দেখো, যখন লোকসভা নির্বাচন হয়েছিল তার আগে বিজেপি টেস্টেড ছিল না, বিজেপি লোকসভায় ক্ষমতায় ছিল না, বিধানসভায় তাদের কোনো প্রতিনিধি ছিল না। ফলে বিজেপি কি করতে পারে, বা তাকে যদি আমি নির্বাচিত করি তাহলে সে কতটা কাজ করতে পারবে, কতটা গ্রহণযোগ্য হবে, সেইটা কিন্তু মানুষ টেস্ট করতে পারেনি, কোনো ট্রায়াল রানও কিন্তু হয়নি। প্রথম লোকসভা নির্বাচনেই কিন্তু মানুষ বিজেপিকে চুজ করেছিল, তাই তো? তাহলে কি হলো, তাহলে তার আগে বিজেপিকে কোনো পঞ্চায়েতে ক্ষমতায় ছিল না, পুরসভায় ছিল না, বিধানসভায় ছিল না, লোকসভায় তো নির্বাচিত প্রতিনিধি ছিল না। তখন লোকের মনে ধারণা হয়েছিল যে হ্যাঁ, বিজেপি বোধহয়, আমি যদি ভোট দিই তাহলে বিরোধী হিসেবে এদের ভয়েস রেইজ করবে এবং একটা খুব শক্তিশালী প্রতিবাদ করবে এবং যথেষ্ট বিরোধীর ভূমিকা পালন করবে। তারপর যখন লোকসভা নির্বাচন এলো, মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে হোক, যার বিরুদ্ধেই হোক, বিজেপিকে নির্বাচিত করে নিয়ে এলো। তারপর তো সেই সাংসদরা কোথায়? তারপর এই বিজেপির সাংসদরা কোথায় গেল? বিজেপি সাংসদরা হারিয়ে গেল। ঠিক একইভাবে লোকসভা নির্বাচন গেল, বিধানসভাতেও তারা ভাবলো যে হ্যাঁ ঠিক আছে, এবারে বিধানসভাতে দিয়ে দেখি। বিধানসভাতে এমন একটা ভাব বিজেপি করলো, বা এমনভাবে বিজেপির প্রচার হলো যে প্রধানমন্ত্রী এলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলো, একের পর এক মন্ত্রীরা এসে ভরে গেল যে বিজেপি হয়তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। প্রচারটা এভাবেই হলো। বিজেপি আসতে পারলো না, তারপর তাদের বিধায়করা একেবারে বাড়িতে বসে গেল, কিছু কিছু বিধায়ক তৃণমূলে জয়েন করলো, আর যারা থাকলো তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। জনগণের কোনো কাজে তাদের পাওয়া যাচ্ছে না, 2-1 ছাড়া কাউকে পাওয়া গেল না। তাহলে এক্ষেত্রে কিন্তু বিজেপি টেস্টেড, অর্থাৎ বিধানসভা এবং লোকসভায় মানুষ বিজেপিকে ভোট দিয়ে দেখলো, তাদের জেতালো এবং দেখলো তারা কোনো কাজ করে না, তাদের প্রয়োজনে পাওয়া যায় না, কেন্দ্রীয় প্রজেক্ট আনতে তারা ব্যর্থ, তারা কথা দিয়ে কথা রাখছে না। তাহলে পঞ্চায়েত নির্বাচনে তারা সেই রেজাল্ট আশা করে কি করে? তাহলে তো পুরসভা নির্বাচনেই বিজেপি জিততে পারত, তাই না? তাহলে তো পুরসভা নির্বাচনেই বিজেপি জিততো। এক্ষেত্রে যেটা সুকান্তবাবু বলছেন, হয়তো
তিনি কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য বলছেন। কিন্তু এবারে কিন্তু বিজেপি টেস্টেড, এবারের মাটিটা কিন্তু অন্যরকম, এবারে খেলাটা কিন্তু অন্যরকম। আগে যখন তারা লোকসভাতে পঞ্চায়েত নির্বাচনে রিগিংয়ের পর লোকসভাতে তারা যখন আসন পেয়েছিলেন, সেই সময় কিন্তু তারা টেস্টেড ছিলেন না, তাদেরকে কেউ লোকজন টেস্ট করে দেখেন। এবার কিন্তু তারা দুবারে টেস্টেড। বিধানসভা লোকসভা নির্বাচনে বিজেপিকে মানুষ টেস্ট করেছে, তারা কি করতে পারে কি করতে পারে না সেটা লোকে বুঝেছে, জেনেছে, তারপরেই কিন্তু পুরসভাতে তারা রিজেক্ট করলো। ফলে পঞ্চায়েত নির্বাচনে তারা আবার বা 2024-এ তারা আবার পাবে কিনা নির্বাচন, সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়, বা এই মুহূর্তের বিচারে কিন্তু তারা পাবে না বলতে পারি, তারা পাবে না, পাওয়ার সম্ভাবনাই বেশি। অন্তত এই সন্ত্রাসকে পুঁজি করে যে 2024-এর নির্বাচনে বিশেষ কোনো সুবিধা করতে পারবে গেরুয়া শিবির, এমনটা কিন্তু একদমই মনে করলে সেটা ভুল ভাবা হবে। সেটা কিন্তু কারণ বিজেপি এই মুহূর্তে রাজ্যে একটা পরীক্ষিত শক্তি এবং তাদের মানুষ ভোট দিয়েছে, দেখেছে, ফলে সেক্ষেত্রে তাদের দুর্বলতাও সামনে এসছে মানুষের কাছে। ফলে সেক্ষেত্রে কিন্তু কোথায় দাঁড়াবে 2024-এর অঙ্ক বা 2024-এর সমীকরণ, সেটা কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কিন্তু বলা যায় না। অন্তত এই সন্ত্রাসকে ভিত্তিভূমি করে যদি বিজেপি মনে করে যে খুব ভালো ফল হবে তাদের, তা কিন্তু নাও হতে পারে। অন্তত এমনটাই সম্ভাবনাই বেশি এবং তার থেকে বড় প্রশ্ন দেখো যে এই সন্ত্রাস হলো মানলাম আমি, তাহলে তার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কোথায়, আন্দোলন লড়াই করার শক্তি কোথায়? মাঠে তো বিজেপি নেই, মাঠে থাকলে তো মানুষ তাদেরকে পাশে দাঁড়াবে, মাঠে তো বিজেপি নেই, একদম কি করে আশা করে? একদমই। আমাদের সময় শেষ হয়ে আসছে শুভঙ্কর, একটা প্রশ্ন আমি শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাইব যে তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় কি কারণ মনে হতে পারে? সরকারের ভূমিকা, নাকি তৃণমূলের সংগঠনের জোর, নাকি এই জনকল্যাণমূলক প্রকল্প? সবটা মিলিয়ে যদি তুমি আমাদের একটু বলো সংক্ষেপে, কি মনে হয়েছে তোমাদের মানুষ ঠিক কি জন্য এই ঢেলে সমর্থন? দেখো 1, 2, 3 করে বললে তো প্রথম বলতে হবে যে সমস্ত এই যে প্রকল্প তৃণমূল কংগ্রেস ইদানিংকালে শুরু করেছে, সে লক্ষ্মীর ভাণ্ডার হোক, দুয়ারে সরকার হোক, বা অন্যান্য সুযোগ সুবিধা যেগুলোই হোক না কেন, একটা এমন বেস তৈরি হয়েছে গ্রামীণ ক্ষেত্রে বা শহরের ক্ষেত্রে অনেকটা, যে কারো না কারো বাড়িতে আমি রাজ্য সরকারের কাছ থেকে এই সুবিধাটা পেয়েছি, এরকম একটা প্রায় প্রত্যেক বাড়ি ঘুরলে এরকম একটা যেন পাওয়া যায়। এরকম একটা টর্চ লাইট হোক, বা একটা সাইকেল হোক, বা একটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হোক, বা কোনো স্কলারশিপ হোক, কিছু না কিছু কোনো না কেউ কোনো না কোনো বাড়িতে পেয়েছে, এরকম সংখ্যা বেশি। ফলে এই যে দেয়া নেয়ার যে রাজনীতি না, সেক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি রাজ্য সরকার, আমি 2 টাকাই পাই আর 5 টাকাই পাই, আমি সরকারের কাছ থেকে 2 টাকা পেয়েছি, একটা চকলেট পেয়েছি, এটাও কিন্তু একটা মনকে অনেক সময় সান্ত্বনা দেয়, পেয়েছি তো একটা, সে তো অন্যদের আমলে কিছুই পাইনি, এই একটা জায়গা। 2 নম্বর হচ্ছে যে রাজ্য সরকারে থাকার ফলে তো একটা অ্যাডভান্টেজ থাকেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেইটা তৃণমূল কংগ্রেস একটা পেয়েছে। 3 নম্বর হচ্ছে সাংগঠনিক শক্তিশালী সংগঠন, যেখানে যেখানে দেখো তৃণমূল কংগ্রেস বিধানসভায় হেরে গিয়েছে, লোকসভায় হেরে গিয়েছে, তারপরেও কিন্তু মাটি কামড়ে পড়েছিল। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল সারা বছর ধরে লেগে আছে, তারপরেও কিন্তু ইলেকশনের সময় সব গোষ্ঠী মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে একটা আমি বলবো সফলতা। সারা বছর যখন আমি লড়াই করছি, 5টা গোষ্ঠী লড়াই করছে, ইলেকশনের সময় সমস্ত গোষ্ঠী এক হয়ে গিয়ে দলের জন্য ঝাঁপিয়ে পড়া, এইটা কিন্তু সাংগঠনিকভাবে তৃণমূলের অত্যন্ত সফলতা। এবং এই সাংগঠনিক সফলতার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে অনেকটাই এগিয়ে এসে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা অন্য দলের নেই, অন্যদের নেই। সাংগঠনিক যে সফলতা সেটা অন্যদের সেভাবে তারা পায়নি, এবং সাংগঠনিক দুর্বলতা অন্যদের আসে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং বিজেপির তো সেভাবে সাংগঠনিক যে সফলতা তৃণমূলের মতন সেই গোষ্ঠীকোন্দল মিটিয়ে হোক বা অন্যান্য সমস্যা মিটিয়ে হোক, আলটিমেটলি সে জায়গায় পৌঁছানো, সেটা কিন্তু অন্যরা করতে পারেনি, তৃণমূল করে দেখিয়েছে। বিধানসভা লোকসভায় মনে রাখতে হবে, বিধানসভা এবং লোকসভায় পিছিয়ে থাকার পরেও, বিধানসভা এবং লোকসভায় পিছিয়ে থাকার পরেও, যেটা আমি আগেই বললাম, আরেকটা হচ্ছে যে এই যে আমার সমর্থক যতটাই থাক না কেন, তাকে ভোট বাক্সে প্রতিফলিত করা, ভোট বাক্স পর্যন্ত সেটাকে নিয়ে যাওয়া, এই কাজটা করতে যেখানে বামেরা ব্যর্থ, কংগ্রেস ব্যর্থ, বিজেপি ব্যর্থ, সেখানে তৃণমূল কিন্তু সফল, সে যেভাবেই হোক না কেন আলটিমেটলি। এবং যদি আমি বলি যে সন্ত্রাস করেছে তৃণমূল কংগ্রেস শাসক দলে থাকার জন্য সেই সুবিধা নিয়ে পুলিশের মদতে, তাহলে আমি উল্টো দিকটাও বলতে হবে, সেই সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ হয়েছে বিরোধীরা একেবারেই ব্যর্থ হয়েছে। যদি ব্যর্থ না হতো তাহলে বিরোধীদের এই রেজাল্ট হতো না। যদি সন্ত্রাস করে থাকে তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন সেভাবে হয়নি, সন্ত্রাস তারা ঠেকাতে পারেনি, বা সন্ত্রাস ঠেকানোর জন্য তেমন সাংগঠনিক জোর বিরোধীদের নেই, সেই জায়গাটাতেও তোমাকে মানতে হবে।
এই কারণগুলো কিন্তু আছে। একদম। পাশাপাশি তুমি দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া, একেবারে তৃণমূলের নেতারা, সে যে স্তরের নেতারা হোক, তারা কিন্তু মানুষের সঙ্গে দুয়ারে দুয়ারে কিন্তু পৌঁছে গেছে। যেহেতু তাদের সাংগঠনিক শক্তিটা বেশি, তারা দুয়ারে দুয়ারে কিন্তু পৌঁছতে পেরেছে। এবং আলটিমেটলি যে ভাবনাটা মানুষের মধ্যে কাজ করে সেটা হচ্ছে যে রাজ্যে ক্ষমতায় তৃণমূল, এবারে যদি আমি লোকাল গভর্নমেন্টে যদি আমি অন্য দলকে আনি, তাহলে আমার এখানকার উন্নয়ন ব্যাহত হতে পারে। এই একটা আশঙ্কা। শিলিগুড়ি মডেল বলে আমরা তো অনেকবার বলেছি, কিন্তু শিলিগুড়িতে দেখা গেছে বারবার করে বিরোধীরা, বামেরা, অশোকবাবুরা কিন্তু সারা বছর ধরে বলেছেন যে আমাদের রাজ্য সরকার টাকা দিচ্ছে না, প্রাপ্য দিচ্ছে না, ফলে উন্নয়ন হচ্ছে না। এটা কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে গিয়েছে এবং সেটা উত্তরবঙ্গ জুড়ে প্রচার করা হয়েছে, বিরোধীরা প্রচার করেছে। সেটা কিন্তু একেবারে বুমেরাং হয়েছে অনেক ক্ষেত্রে। সেটা কিন্তু তৃণমূলের সফলতার অন্যতম কারণ। তৃণমূল প্রচার করেছে যে দেখো, যদি বিরোধীরা আসে তাহলে কিন্তু তোমাদের এখানকার উন্নয়ন হবে না। অতএব সাধারণ লোকও দেখেছে। তাহলে আমি যদি সরকারে দেখো, যখন সাইকোলজিক্যালি একটা চেঞ্জ তো এসছে, সাইকোলজিক্যালি ঠিক করেছে আমি সরকার থেকে পাচ্ছি, সুবিধা পাচ্ছি। আমি যদি সমস্যায় পড়ি, শক্তিশালী বিরোধী নেই যে আমাকে হেল্প করবে, বিরোধীদের সংগঠন দুর্বল এবং বিরোধীরা ক্ষমতায় এলে আমার রাজ্য উন্নয়ন হবে না। এই যাবতীয় কিছু মিলিয়ে কিন্তু আলটিমেটলি তৃণমূল এগিয়ে গেছে। এটাই হচ্ছে তৃণমূলের সাফল্যের অন্যতম কারণ। একদমই। আমরা ছিলাম আজকে আলোচনায় উত্তরবঙ্গে তৃণমূলের যে বিপুল ফলাফল, অর্থাৎ যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল উত্তরবঙ্গে 18টি পুরসভা তারা দখল করে নিয়েছে। 19টির মধ্যে একমাত্র দার্জিলিং পুরসভা বাদ দিয়ে বাকি সবকটি পুরসভাতেই তৃণমূল কিন্তু শুধু জিতেছে তাই নয়, একাধিপত্যের সঙ্গে জিতেছে তৃণমূল কংগ্রেস, এবং 7টি পুরসভা বিরোধী শূন্য হয়ে তারা দখল করে নিয়েছে উত্তরবঙ্গের। এই যে একটা বিরাট জনাদেশ তৃণমূলের পক্ষে, এই জনাদেশের পেছনে কি কারণ রয়েছে, বিরোধীদের সাংগঠনিক দুর্বলতাই বা কতটা দায়ী, সবটা নিয়েই আমরা আলোচনায় ছিলাম। শুভঙ্করকে অনেক ধন্যবাদ, শুভঙ্কর, আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের নজর কিন্তু বিভিন্ন ঘটনাক্রমের ওপরে থাকবে। আপনাদের নজর থাকুক উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক পেজে। আপাতত এ পর্যন্তই। আবারও আমরা ফিরে আসবো এরকমই কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায়। ততক্ষণ সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন উত্তরবঙ্গ সংবাদকে। নমস্কার।